আচ্ছা, আমরা এসেছি আবারও একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা পর্ষদের টেস্ট পেপারের 429 পেজে ম্যাথের যে কোশ্চেন সেট আছে, তো 429 পেজে ম্যাথের কোশ্চেনের সলিউশন করব। এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখো, শুরু করছি এমসিকিউ দিয়ে। তো 429 পেজে একের দাগের আছে বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হারে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হয় বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার যদি 8% ধরে নিই, তাহলে সুদ আসলটা ধরছি x টাকা। ঠিক আছে, সুদ আসল x টাকা। তাহলে সুদটা বলেছে সুদ আসলে 2/5। তাহলে সুদ কত? তাহলে 2/5 ইন্টু x এত টাকা হয়ে যাবে। তার মানে 2x/5 এত টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে আসল কত? এখান থেকেই বেরিয়ে যাবে আসল। যেহেতু সুদ আসল এইটা আর তার মধ্যে সুদ এইটা, তাহলে আসল হয়ে যাচ্ছে সুদ আসল থেকে সুদটার বিয়োগফল, এটা 5 লসাগু 5x - 2x টাকা সমান 3x/5 টাকাটা হচ্ছে সুদ। ঠিক আছে, আচ্ছা, এবার সময় বলে দিয়েছে 10 বছর। সুদের হার যদি 8% ধরে নিই, এই যে আসল 3x/5 টাকার পি, সুদের হার 8%, সময় 10 বছর, PRT/100 করে সুদটা নির্ণয় করছি। সেই সুদটা আবার এই সুদের সঙ্গে সমান হবে, কারণ একই টাকার উপর হচ্ছে। 2x/5, এই শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা, বা এই যে 3x/5 হলো ইন্টু আর এইটা উল্টে গিয়ে 1/10 হয়ে যাবে, = 2x/5। 5 কেটে দিলাম উভয় দিকে। আচ্ছা, এই x কেটে দিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে? দেখো, পড়ে থাকছে 3r/10 = 2, বা 3r = 20। তাহলে r = 20/3, মানে 6/2/3। সুদের হার 6/2/3%। অপশন সি তে আছে। অপশন সি 6/2/3%। 2-এর দাগের কি বলছে দেখো, 2-এর দাগের 2-এর দাগে বলা আছে একটা সমীকরণ আছে যে x² - a × x - 1 + b, x² - a × x - 1 + b = 0। এইটা একটা সমীকরণ আছে। ঠিক আছে, x² - a × x - 1 + b দ্বিঘাত সমীকরণ, এর বীজ দেয় আলফা ও বিটা। তাহলে একটু সাজিয়ে যদি নেওয়া হয়, x² - ax প্লাস a প্লাস b। ঠিক আছে, এর বীজ আলফা আর বিটা হলে তাহলে আলফা প্লাস বিটা কত হয়ে যায়? -b/a। তার মানে মাইনাস অফ মাইনাস এ মানে মাইনাস প্লাস এ হয়ে যাবে। হ্যাঁ, আর আলফা ইন্টু বিটা c/a, তার মানে a প্লাস b হয়ে যাবে। এখানে a অর্থে 1 আছে, তাহলে এইটা বাই 1 মানে এইটাই হবে, a প্লাস b বাই 1 মানে a প্লাস b হচ্ছে। এবার দেখো, 1/α² - a alpha, 1/α² - a alpha প্লাস 1/β² - a beta প্লাস 2/a প্লাস b, তাই তো? আচ্ছা, এর মানটা নির্ণয় করতে বলেছে। আমরা এই দুটো লসাগু করছি, α² - a alpha, β² - a beta। বা এখান থেকে আরেকটা ভাবে আসতে পারে, যদি এখানে আলফা বসিয়ে দেওয়া হয় পুরোটাতে, এটা ক্যালকুলেশনটা, এটা কিন্তু এটা একটা প্রসেস, কিন্তু এই প্রসেসে করলে অঙ্কটা একটু বড় হতে পারে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে করি, যেহেতু আলফা সমীকরণ একটা বীজ, এই সমীকরণের তো আলফা একটা বীজ, তাহলে আলফা যদি বসিয়ে দেওয়া হয় α² - a alpha প্লাস a প্লাস b, তাহলে এই বীজটাতে পুট করলে সিদ্ধ করবে। তাহলে α² - a alpha সমান কত হচ্ছে? -a প্লাস b। এটা একটা হয়ে যাচ্ছে। আবার যদি বিটা পুট করা হয়, β² - a beta, যেহেতু বিটাও সমীকরণ একটা বীজ, এতে পুট করলে স্যাটিসফাই করবে, প্লাস a প্লাস b সমান 0। তাহলে β² - a beta = -a প্লাস b। ঠিক আছে, তাহলে এগুলোর মানগুলো কি হয়ে যাচ্ছে দেখো, এখানে যদি পুট করে দিই, এটার মান হয়ে যাচ্ছে 1/-a প্লাস b প্লাস 1/এটা -a প্লাস b প্লাস 2/a প্লাস b। তাহলে এটা দুবার যেহেতু আছে, লসাগু করে নিলে a প্লাস b লসাগু -1 প্লাস 2/a প্লাস b। তাহলে এটা হয়ে যাচ্ছে -2/a প্লাস b প্লাস 2/a প্লাস b। ঠিক আছে, দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 0 চলে আসছে। ঠিক আছে, দেখো এখান থেকে এর মানটা 0 চলে এলো। এখানে অপশন সি তে আছে 0, তাহলে অপশন সি সঠিক উত্তর, অপশন সি 0 সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো,
3 এর দাগেরটা। আমরা যে প্রসেসটা প্রথমে করছিলাম সেই প্রসেসটা করলে কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যেত, ঠিক আছে। 3 এর 4 এর 3 এর বলেছে C1 কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ r একক, C2 ব্যাসার্ধ C1 এর স্মল r একক, C2 এর ক্যাপিটাল R একক। বৃত্ত দুটির কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত, কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত, কেবলমাত্র দুটো সাধারণ স্পর্শক থাকার শর্ত যে C1 আর C2 এর যে মধ্যবর্তী দূরত্বটা মানে এইরকম হবে, এইটা এরা ছেদ করলে একে অপরকে তখন শুধুমাত্র দুটো স্পর্শক থাকবে। অর্থাৎ এই যে এদের কেন্দ্রদ্বয়ের যোগফলটা, এই যে কেন্দ্রদ্বয়ের যোগফলটা, এটা ধরো এই জায়গায় কেন্দ্র আছে, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্বটা হয়ে যাবে এদের ব্যাসার্ধদ্বয়ের দৈর্ঘ্যের চেয়ে কম, ঠিক আছে, এরকম। তাহলে মানে কোনো একটা বড় হতে পারে, যে কোনো একটা বড় হতে পারে, এখানে হয়ে যাচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা বড় হলেই হবে, ঠিক আছে। আবার এটা এরকমও হতে পারে যে একদম কম সেটা বলা যাবে না, যে কোনো কিছু হতে পারে, কমও হতে পারে বেশিও হতে পারে। আর একটা এইরকম হতে পারে, তখন এই বৃত্তটার কেন্দ্র এইখানে হয়ে যাবে, আবার এই বৃত্তটার কেন্দ্র এইখানে হয়ে যাবে, তখন এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে C1 C2টা অলওয়েজ এখানে হয়ে যাচ্ছে অপশন সিটা হবে অবশ্যই, অপশন সি। এই যে C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্বটা, হ্যাঁ, সেইটা হবে এদের ডিফারেন্সের সঙ্গে ইকুয়াল, r মাইনাস r ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, x ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোনটা সঠিক, f(x) এর মান দেওয়া আছে। আমরা কি জানি x ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এই যে কোনো একটা যে sec x মাইনাস cos x তার স্কোয়ার, যে কোনো কিছুর বর্গ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 0 হচ্ছে বড় হবে, সূক্ষ্মকোণ যদি হয়ে যায় তাহলে বড় হয়ে যাবে, আর এটা হবে না, ঠিক আছে। তাহলে এইটা স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার x, এটা হয়ে যাচ্ছে 2 sin x cos x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখানটা x হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sec ইন্টু cos মানে 1, এটা গ্রেটার দ্যান sec মানে কি 1 বাই cos, আর cos আছে, ঠিক আছে। তাহলে 1 বাই cos আর cos কেটে গেল, তাহলে sec স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এর মানটা সর্বনিম্ন মান 2 বা তার অনেক বেশি, তাহলে সর্বনিম্ন মান কত 2। এখানে কি বলা আছে দেখো, দেওয়া আছে fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটাই। তাহলে fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, fx ইজ ইকুয়াল টু এটা বলা আছে, মানে sec স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এই ফাংশনটা fx বলা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটি যদি fx হয় তাহলে fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 সত্য, তাহলে fx গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটা কোন অপশনে আছে দেখো, এটা হচ্ছে অপশন বি তে 5। নেক্সট 6 দেখো, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলে দেওয়া আছে এবং তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কত, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানে হয়ে যাচ্ছে পাই আর এর মান হচ্ছে r/2 ইন্টু আর প্লাস এল, আর এর মান হচ্ছে r/2, আরটা এখানে r/2 আকারে আছে, পাই আর ইন্টু আর প্লাস এল, এলটা হচ্ছে 2l, এইটা পাই আর ইন্টু আর প্লাস এল, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। বাইরে যদি আমরা পাই আর দেখি, এটা মানে কি 1/2, সেটা ভেতরে গুণ করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে পাই আর ইন্টু এটা r/4 প্লাস, আর এইটা গুণ হয়ে 2 গুণ হয়ে শুধু এল হয়ে যাচ্ছে, এত বর্গ একক, পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। অপশন বি তে আছে এটা, হ্যাঁ, পাই আর ইন্টু এল প্লাস r/4টা পরে আছে, এত বর্গ একক। 6টা দেখো, একটি শ্রেণীর সংখ্যাগুরু মান উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি হলে, একটা শ্রেণীর সংখ্যাগুরু মান উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি, শ্রেণীটির সংখ্যাগুরু মান উহার মধ্যমা অপেক্ষা কত বেশি হবে। আচ্ছা, শ্রেণীর সংখ্যাগুরু মান মানে x1 x2 এরকম করে আছে সংখ্যাগুরু মান, ঠিক আছে। এবার এখানে সংখ্যাগুরু মান উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি, আমাদের একটা সূত্র আছে এখানে, যে আমাদের ক্লাস 10 এর সূত্র ছিল যে সংখ্যাগুরু মানে একটা সূত্র ছিল, ঠিক আছে। সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তাহলে বলছে সংখ্যাগুরু মানটা কি দেয়া আছে,
সংখ্যাগুরু মানটা উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি, তাহলে এই যে সংখ্যাগুরু মানটা এইটা যৌগিক গড়টা যদি মনে করো এক্স, ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2x, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তখন মধ্যমা কত হয়ে যাচ্ছে? তখন মধ্যমা হয়ে যাচ্ছে এক্সটা এদিকে এলে এক্স প্লাস 2x, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 12 হয়ে যাচ্ছে। তাহলে 3x ইজ ইকুয়াল টু মধ্যমা মাইনাস 12, হ্যাঁ, 3 ইন্টু মধ্যমা, তাহলে x ইজ ইকুয়াল টু মধ্যমা মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে x হচ্ছে মধ্যমা 4 কম, ঠিক আছে, মধ্যমা মাইনাস 4, সংখ্যাগুরু মানটা মধ্যমা হচ্ছে 4 কম। তাহলে শ্রেণীটির সংখ্যাগুরু মান ওর মধ্যমা অপেক্ষা কত বেশি হবে? শ্রেণীটির এবার সংখ্যাগুরু মান যদি মধ্যমা, এদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে? সম্পর্কটা হচ্ছে এর সঙ্গে 4, মানে সংখ্যাগুরু মান যেটা x যদি সংখ্যাগুরু মান, আমরা এক্সটা কি ধরেছি? এক্সটা ধরে নিয়েছি যৌগিক গড় ধরেছি, যৌগিক গড় ধরে নিয়ে এটা মধ্যমা হয়ে যাচ্ছে 4 কম, তাহলে এটা তখন এইটা হয়ে যাচ্ছে তখন 12 এক্স প্লাস 12, ঠিক আছে, সংখ্যাগুরু মান তখন এক্স প্লাস 12, তাহলে এটা কত সম্পর্ক চলে আসছে? সম্পর্ক চলে আসছে যে এটা থেকে এখানে 12 মাইনাস, তাহলে 12 মাইনাস 4 8 হয়ে যাচ্ছে, 12 মাইনাস 4 8, ঠিক আছে, এই যে এক্স প্লাস 12 হয়ে যাচ্ছে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে এক্স প্লাস 12, ঠিক আছে, তাহলে এক্স প্লাস 12 সংখ্যাগুরু মান, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে এখানে বলছে উহার মধ্যমা অপেক্ষা কত বেশি হবে? 8 বেশি হবে, অপশন বি 8, 8 দুইয়ের দাগ। কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। প্রথম বছরে মানে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হবে, ঠিক আছে, একটা 1 বছরের, 2-এর, 3-এর। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয়ে যায় করণীদ্বয় অনুবন্ধী করণী বলা হয়, অনুবন্ধী, ঠিক আছে। নেক্সট দেখো sin 1 cos, না তারপরটা আছে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিবাসার্ধ 6 সেমি হলে বিওসি এর পরিবাসার্ধ 6 সেমি হবে, ঠিক আছে। এবিসি এর উপর লম্ব টানা হচ্ছে এ বি সি, এই যে লম্ববিন্দু এখানে এর উপর লম্ব আর এটা লম্ববিন্দু, এটা ও বলেছে, ঠিক আছে। তাহলে এর পরিবাসার্ধ মানে এইরকম যদি বৃত্ত অঙ্কন করা হয় এবিসি এর, এটা 6 সেমি হলে এখান থেকে মনে রাখবে যে এটা যদি 6 সেমি হয় তাহলে বিওসি সাপেক্ষে যদি টানা হয়, এই যে বিওসি সাপেক্ষে যদি অঙ্কন করা হয় তখনও 6 সেমি হবে, ঠিক আছে, বিওসি সাপেক্ষে, মানে এই লম্ববিন্দুর সাপেক্ষে এরকম বললে, তাহলে এটা শূন্যস্থানে 6 সেমি, 6 সেমিটা বাইরে আছে, ঠিক আছে, শূন্যস্থানে শুধুমাত্র 6 হচ্ছে। cos 1 cos 89, এই sin 1 বাই cos 89, এটা দেখো প্রত্যেকটা sin 1, এখানে আছে sin 1 sin 3 প্লাস sin 87 sin 89, sin 87 প্লাস sin 89, ঠিক আছে। আচ্ছা, sin 1 এর জায়গায় cos 89 আছে, cos 89, এইটা cos 87, এইটা আছে cos 3, এইটা আছে cos 1, ঠিক আছে। আচ্ছা, সমস্ত পদকে আমরা যদি সাইনে নিয়ে চলে যাই, এই যে cos 89 মানে কি? cos 89 মানে cos 90 - 1, তার মানে sin 1, ঠিক আছে, এটা তো আমরা sin 1 বাই এটাও sin 1 হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত পদে এটা sin 3 বাই এটাও sin 3 হয়ে যাবে, ঠিক আছে। এটা sin 87 বাই sin 87, এটা sin 89 বাই cos, এটা sin 89 হয়ে যাবে। মানে এইভাবে cos 1 মানে কত? cos 1 মানে cos 90 থেকে 89 বিয়োগ, 90 থেকে 89 বিয়োগ বলে 1 হয়, আর cos 90 - থিটা sin থিটা হয়, তাহলে sin 89, cos 1 = sin 89 হলো। এইভাবে প্রত্যেকটা পদকে ঘোরানো হচ্ছে। এবার দেখো 90টা পদের মধ্যে
অর্ধেক পদ আছে, মানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এইভাবে একটা ছাড়া ছাড়া আছে, তার মানে 90টা পদের মধ্যে 45টা পদ আছে। তাহলে এইটা উপর নিচ কেটে গিয়ে 1 হচ্ছে, এটা কেটে গিয়ে 1, এভাবে প্রত্যেকটা আবারও 1 প্লাস 1, এটা কাটছে, এটা কাটছে, তাহলে এটা 45টা পদ আছে অর্ধেক। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 45। ঠিক আছে, নেক্সট দেখো, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে। আমরা মনে করছি ধরো দৈর্ঘ্য a একক, প্রস্থ b আর উচ্চতা c। ঠিক আছে, দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c, তাহলে এদের a প্লাস b প্লাস c 5√3 বলা আছে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বলা আছে √ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান কত দেওয়া আছে, এটা 5√3 আর ওটা হচ্ছে 3√5। ঠিক আছে, এটা 3√5, এইটা স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কত হচ্ছে, 3 3 9, 5 9 45। আচ্ছা, সমদ্বারের ক্ষেত্রফল যেহেতু সহজেই হয়ে যাবে, এটা উভয় দিকে স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার, এটা বর্গ করে দাও, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 5 5 25, 3 25 75, এইটার মান হয়ে যাচ্ছে 45 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 75। তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, 75 মাইনাস 45 30 হয়ে যাচ্ছে। সমগ্রতলের ক্ষেত্রফল 30 বর্গ একক। দেখো এই প্রসেসে বেরোবে 30 বর্গ একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা চেয়েছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা, দেখো প্রথম 10টি মৌলিক সংখ্যা কি কি হবে, 1 তো হবে না। ঠিক আছে, 2 3 5 7 11 13 17 19 20 21 22 23 1 2 3 4 5 6 7 8 9 23 পর 29 হয়ে যাবে। ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে 10টা জোড় সংখ্যক পদ, তাহলে এদিকে 4টে এদিকে 4টে, এই দুটো সমষ্টি বাই 2 মধ্যমা, তাহলে 11 প্লাস 13/2 তার মানে হয়ে যাচ্ছে 24/2, তার মানে মধ্যমা 12। ঠিক আছে, দেখো মধ্যমা হয়ে যাচ্ছে 12, শূন্য স্থানে 12। নেক্সট দেখো আমরা সত্য মিথ্যায় যাব। ঠিক আছে, 3 দাগে সত্য মিথ্যা। আচ্ছা, সত্য মিথ্যা কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। ঠিক আছে, সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা সত্য। এটা ঠিকই বলেছে, আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, সত্য। 2 2 বলেছে √π একটি দ্বিঘাতকরণী, √π দ্বিঘাতকরণী, এটা মিথ্যা। ঠিক আছে, √π দ্বিঘাতকরণী নয়, তোমাদের বইয়ে দেখবে করণীর চ্যাপ্টারে দেওয়া আছে। ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 4টি স্পর্শক অঙ্কন করা যায়। আমরা অনেকবার এঁকে দেখিয়েছি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, এইটা একটা তির্যক, মানে এটা এখান দিয়ে যাবে, আর এটা এখান দিয়ে গিয়ে এই একটা তির্যক, 4টি সর্বাধিক, এটা সত্য। 4 5 6 4 দেখো, সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান √2, এটা ঠিকই দেওয়া আছে, সাইন থিটা আমরা আগেও কষেছি। 45 এর দুটোর মান 1/√2 করে হচ্ছে, 1/√2 1/√2 যোগ করলে √2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সত্য, বৃহত্তম মান √2। আচ্ছা, একটি ঘনকাকৃতি ঘরের কর্ণ ও মেঝের কর্ণের অনুপাত। ঘনকাকৃতি ঘরের একটা মেঝেটা হচ্ছে বর্গাকার, বাহু ঘনকাকৃতি ঘরের বাহু মনে করে এই একক, তার কর্ণ ঘনকের a√3, আর তার মেঝে মানে বর্গক্ষেত্রের কর্ণ কত, √2 ইন্টু বাহু মানে √2a। ঠিক আছে, তাহলে এদের অনুপাত বলেছে, তাই তো, ঘরের কর্ণ মানে এইটা, তাহলে এদের অনুপাত কত, এইটা ইস্টু এইটা, তার মানে a তুলে দিলে √3 ইস্টু √2। এইটা ঘরের কর্ণ, এটা মেঝের কর্ণটা বর্গাকার। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র পড়বে। আচ্ছা, তাহলে √3 ইস্টু √2 বেরোচ্ছে, কিন্তু দেওয়া আছে √2 ইস্টু √3, তাই মিথ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান ওয়ার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে নির্ধারিত হয়। ওয়ার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে সংখ্যাগুলো মানটা ওয়ার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে নির্ধারিত হয়। হ্যাঁ, এটা বলা যাবে, সত্য। ঠিক আছে, নেক্সট দেখো, এবার
শূন্যস্থান পূরণ, এমসিকিউ, সত্য মিথ্যা সবগুলোই হলো। এবার দেখো আমরা 2 নম্বরের প্রশ্ন দেবো, এবং 2 নম্বরের প্রশ্নে যেগুলো কষে দেখানো। এখানে প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাক ভাবে 2 নম্বর, যেহেতু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমরা এগুলো শুধুমাত্র রাফে ক্যালকুলেশন করে অ্যান্সার লিখলেই হবে, কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বরের ক্ষেত্রে রাফে লিখে শুধুমাত্র অ্যান্সারটা লিখলেই হবে, কিন্তু যখনই 2 নম্বরে চলে যাবে প্রত্যেকটা ঠিকঠাক ভাবে কষে দেখাতে হবে। তো 4 দাগের 1 থেকে শুরু করছি, কষে দেখানো। এক ব্যক্তি কিছু পরিমাণ অর্থ বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার করে প্রথম বছর শেষে 3150 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 4410 টাকা দিয়ে সেই ধার পরিশোধ করেন। তিনি কত টাকা ধার করেছিলেন? ধরে তিনি ধার করেছিলেন পি টাকা, ধরে ধার করেছিলেন পি টাকা, ঠিক আছে। এবার পি টাকার 1 বছর পর সুদ আসল কত হবে? পি টাকার 1 বছর পর সুদ আসল, পি টাকা ধার করেছিলেন প্লাস পি ইন্টু সুদের হার 5% ইন্টু 1/100 এত টাকা, এটা কেটে দেওয়া হলো 20, এটা হয়ে যাচ্ছে তাহলে 20 লসাগু, 20 একে 20 প্লাস 1 21 পি/20। এই টাকাটা 1 বছর পর হয়েছে, ঠিক আছে, সুদ আসলে। তাহলে 1 বছর পর শোধ করেছে 3150 টাকা, তাহলে 1 বছর পর শোধ করার পর আসল কত? শোধ করার পর আসল সমান 21p/20 মাইনাস 3150। বুঝতে পারলে এটা? দেখো পি টাকা ধার করেছে, পি টাকার সুদটা এইটা, 1 বছর পর সুদ আসল হয়ে গেল, যোগ কতটা বাকি আছে, এবার 3150 টাকা শোধ দিয়ে দিল, তাহলে শোধ দিয়ে দিল সেটা মাইনাস হবে, মানে এই টাকাটা এখন আসল, ঠিক আছে। এবার এই টাকার আরো 1 বছর পর সুদ কত হচ্ছে দেখি, তাহলে মানে দ্বিতীয় বছর পর সুদ আসলে কত দাঁড়াচ্ছে, দ্বিতীয় বছর পর মানে 2 বছরের শেষে, ঠিক আছে, সুদ আসল কত হচ্ছে, দ্বিতীয় বছর পর সুদ আসল দেখো এইটা আছে, ঠিক আছে, সুদ আসল সমান এই যে 21p/20 মাইনাস 3150, এইটা আসল হিসেবে আছে, আর এইটার উপর সুদ খাটছি 21p/20 মাইনাস 3150 ইন্টু 5 ইন্টু আবারও 1 বছর, পাট করে নিচ্ছি, এখানে 2 বসাতে পারবো না, একই বসবে, ঠিক আছে, /100 এত টাকা, ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, তাহলে এইটাই দেখো, এইটাই হয়ে গেছে। আবার 4410 টাকা দিয়ে এইটাকে শোধ করেছে, এটাকে একটু সিম্পলিফাই করে নিই। এটা হচ্ছে 21p/20 মাইনাস 3150, আচ্ছা এইটা কেটে দিলে 20 হয়ে যাচ্ছে, প্লাস তাহলে আবারও এই ওপরটা যদি লসাগু করি, 20 লসাগু 21p মাইনাস এটা হয়ে যাচ্ছে 0 0 5 10 হাতে 1 2 2 3 3 2 6, আচ্ছা এটা 20 21p মাইনাস 63000/20 এত টাকা, তাহলে হয়ে যাচ্ছে 21p/20 মাইনাস 3150 প্লাস 21p মাইনাস 63000 এই দুটো 20 গুণ হয়ে যাবে, দুটো 20 গুণ হয়ে গিয়ে 400 হয়ে যাচ্ছে এত টাকা। তাহলে শর্তানুসারে এই দুটো যোগফলটা কতর সঙ্গে সমান? এই দুটো যোগফলটা হচ্ছে 4100, এই দুটো যোগফলটা হয়ে যাচ্ছে 4410। শর্তানুসারে মানে ওই টাকাটা দিয়ে দ্বিতীয় বছরের শেষে এটা শোধ করে দিয়েছে 4410 টাকা দিয়ে, তাহলে 21p/20 মাইনাস 3150 প্লাস 21p মাইনাস 63000/400 সমান হয়ে যাচ্ছে 4410। 4410 দেখো এইদিকে আমরা রেখে দিচ্ছি 21p থাকছে বাই 20 রাখছি, প্লাস 21p মাইনাস 63000/400,
ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4410 প্লাস 3000, এই মাইনাসটা ওদিকে গিয়ে 3150। ঠিক আছে, এদিকে 400 লসাগু, এটাকে 20 দিয়ে গুণ হলে 21 দুগুণে 42, 420 পি। ঠিক আছে, আচ্ছা, প্লাস 21 পি মাইনাস 63000 ইজ ইকুয়াল টু 0, 5 আর 1 6, 4 আর 1 5, 4 আর 3 7, 7560 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো কি হচ্ছে, এখান থেকেই পি এর মানটা বেরোবে। এই অঙ্কটা কিন্তু যথেষ্ট বড় অঙ্ক দিয়েছে, 2 নম্বরের ক্ষেত্রে এটা যথেষ্ট, 2 নম্বরের তুলনায় এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে এইটা যোগ করলে হয়ে যাচ্ছে 441 পি প্লাস 63000 ইজ ইকুয়াল টু 0 0 0, এইখানে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 4 6 24 4, 4 6 24 4 হাতে 2, 4 5 20 আর 2 22 2 হাতে 2, 4 7 28 2 30, বা এটা 44 না 41 পি হবে। 41 পি ইজ ইকুয়াল টু 3024000 মাইনাস 63000, বা পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, নিচে 41 চলে আসবে, এটা 0 0 0, 3 করে 4 1 4, 6 করে 12 6 12 হাতে 1, 1 করে 10 9 10, হাতে 1 1 করে 3 2 এ 3। ঠিক আছে, এটা দেখো কত আসছে। আচ্ছা, এটা মাইনাস না, এটা এদিকে, এইটা আমরা মাইনাস লিখে ফেলেছি, এইখানটা মাইনাস আর এদিকে এসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই যোগফলটা দাঁড়িয়ে যাচ্ছে 0 0 0, 4 আর 3 7, 6 আর 2 8, হ্যাঁ, 0 3, 7 1 7, 4 4 7 8 8 7, হ্যাঁ, 7 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে, আচ্ছা এইখানটা আমরা ভুল লিখেছি, বা 441 হয়ে যাচ্ছে, বা 441 হবে। পি ইজ ইকুয়াল টু 441, 7 থেকে 7, 4 7 8 8 থেকে 2, 4 7 8 30, 7000, বা পি ইজ ইকুয়াল টু 7000 হয়ে যাচ্ছে। দেখো এইটা আসবে। ঠিক আছে, তোমাদের বই উত্তরটা কোথাও অন্য দেওয়া আছে, কিন্তু এটাই অ্যান্সার হবে। তিনি কত টাকা ধার করেছিলেন, অতএব এইভাবে অ্যান্সারটা লিখবে, তিনি ধার করেছিলেন 7000 টাকা। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 2 এর দিকে যাবো। বার্ষিক 7.12% সরল সুদে যদি কোনো আসলের 8 বছরের সুদ 3600 টাকা হয়, আচ্ছা ধরি আসল পি টাকা, ধরি আসল সমান পি টাকা, সুদের হার সমান 7.12% সমান 2, 7 দুগুণে 14 থেকে 15/2%। ঠিক আছে, আচ্ছা, আর সময় 8 বছর, সময় সমান 8 বছর, তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে এই যে পি আর টি বাই 100, পি ইন্টু আর এর মান 15/2, টি মানে 8 বছর বাই 100 সমান 3600। ঠিক আছে, বা এইটা কেটে কেটে 4 হয়ে যাচ্ছে, পি সমান কত হয়ে যাচ্ছে, 3600 ইন্টু 100 বাই 4 ইন্টু 15। ঠিক আছে, আচ্ছা, 4 ইন্টু 15 মানে এটা 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 6 4 15 60 0। ঠিক আছে, 4 6 24 60, বা পি ইজ ইকুয়াল টু 6000, আসল সমান 6000 টাকা, আসল হয়ে যাচ্ছে 6000 টাকা। ঠিক আছে, এবার তবে 6% সরল সুদে সেই টাকার কত বছরের সুদ একই হবে, একই মানে 3600, ধরি টি বছরের সুদ হবে, ধরি সময়, ধরি টি বছরের সুদ, টি বছরের সুদ একই মানে 3600 হবে। অতএব তাহলে এই টাকাটা সুদে খাটাও, পি আর আর মানে 6% বলে দিয়েছে, টি মানে টি বাই 100 সমান 3600। ঠিক আছে, আচ্ছা, বা তাহলে টিটা কত হচ্ছে, 3600 ইন্টু 100 বাই 6000 ইন্টু 6,
আচ্ছা, দুটো শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য কেটে দিচ্ছি, 6 দিয়ে কাটলে 6 6 36 60, 6 দিয়ে কাটলে 10, বা টি সমান 10 চলে আসছে। ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সার লিখবে যে 10 বছরের সুদ একই হবে। কত টাকার সুদ একই হবে বলেছে, তাহলে অ্যান্সার লিখবে 10 বছরের সুদ, 10 বছরে একই সুদ হবে, 10 বছরে একই সুদ হবে। ঠিক আছে, প্রসেসটা হচ্ছে এইটা। ঠিক আছে, দেখো এই পেজের অঙ্কগুলো কিন্তু একটু জটিল দিয়েছে। প্রথম দুটো অঙ্ক আমরা করলাম, দুটোই একটু শক্ত অঙ্ক। এমসিকিউ 1 নম্বরে যে প্রবলেমগুলো ছিল সেখানেও বেশ জটিলতা ছিল একটু। আচ্ছা, 3-এরটা, এর কোন ক্ষুদ্রতম মানের জন্য একটা সমীকরণ আছে, সমীকরণের বাস্তব বীজ থাকবে। আচ্ছা, 2x স্কোয়ার প্লাস a মাইনাস 10x, তাই তো? 2x স্কোয়ার প্লাস a মাইনাস 10x প্লাস 33/2 প্লাস 33/2 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস a মাইনাস 10x প্লাস 33/2 ইজ ইকুয়াল টু 2a, বা 2x স্কোয়ার প্লাস a মাইনাস 10x প্লাস 33/2 মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। তাহলে যেহেতু সমীকরণের বাস্তব বীজ আছে, সমীকরণের বীজ বাস্তব, তাহলে নিরূপক গ্রেটার দ্যান 0 হবে, সমান বলেনি। অতএব নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু c এর মান 33/2 মাইনাস 2a গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আচ্ছা, নিরূপক গ্রেটার দ্যান 0 হয়, বাস্তব বীজ থাকবে। এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, এটা সমান হতে পারে, এটা করে দাও তাহলে। a স্কয়ার মাইনাস 20a প্লাস 100। ঠিক আছে, আচ্ছা, 8 ইন্টু এইটা 4 দেখুন, এইটা গুণ করলে 2 2 কেটে যাচ্ছে, মাইনাস 4 3 12 2 হাতে 1, 4 3 12 13, 132। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে চলে আসছে, এটা তো 4 দিয়ে, আর এটা 8 দিয়ে গুণ হবে, মানাসে মাসে প্লাস কত আছে, এটা 2a, তাই তো? 4 দেখুন 8 দেখুন 16a, বা a স্কোয়ার মাইনাস 4a হয়ে যাচ্ছে, 4a মাইনাস 32 হয়ে যাচ্ছে। এটা মিডল ফ্যাক্টর করলে হয়ে যাবে a মাইনাস 8 ইন্টু a প্লাস 4, এইটা হবে। অতএব a মাইনাস 8, এখান থেকে এইটা a মাইনাস 8 যদি গ্রেটার দ্যান 0 হয় দুটোই, ঠিক আছে, a মাইনাস 8 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হলে তখন a এর একটা মান কি চলে আসছে, ইকুয়াল টু 0 হলে এইটা সমান 0 বা a সমান 8, আর এই মানটা তো a প্লাস 4 0 হলে সেটা ঋণাত্মক মান চলে আসছে, এখানে ধনাত্মক মান চেয়েছে, প্রথম ধনাত্মক মান, অতএব a এর মান হবে, a এর মান হবে 8। বুঝতে পারলে? এটা আমরা সমীকরণটাকে একদিকে এনেছি, নিরূপকটা 0 করেছি। সমীকরণের বীজে বাস্তব ও সমান বললে কি হয়, নিরূপক গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়, নিরূপকটাকে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 করেছি, এই পদ্ধতিটা আসছে, এতটা এসছে। তাহলে এইটা 0 করলে এর মান ঋণাত্মক পাচ্ছি, ঋণাত্মক তো হবে না, তাহলে এইটাকে 0 করতে হচ্ছে, এর মান 8 আসছে, ধনাত্মক, ক্ষুদ্রতম ধনাত্মক মান 8 হয়ে যাচ্ছে এই প্রসেসে। কিন্তু বিষয়টা হচ্ছে এই পেজের অঙ্কগুলো বেশ জটিল দিয়েছে, তোমরা খুব সাবধানে এগুলো প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু অঙ্কগুলো ভুলে যাবে। 4-একটা দেখো, 1/1 প্লাস রুট 2, 1/1 প্লাস রুট 2 প্লাস 1/√2 প্লাস রুট 3, 1/√2 প্লাস রুট 3 প্লাস 1/√3 প্লাস রুট 4, √3 প্লাস রুট 4 প্লাস ডট 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 প্লাস 1/√99 প্লাস √100। আচ্ছা, এর মান নির্ণয় করতে বলেছে। প্রত্যেকটাকে আমরা অপোজিট সাইন দিয়ে গুণ করে দিচ্ছি, √1 মাইনাস 1, এটা √2 প্লাস 1, √2 মাইনাস 1 প্লাস 1 ইন্টু এটা হয়ে যাচ্ছে √3 মাইনাস √2, এটা √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। ঠিক আছে, এটা আর আমরা দেখাচ্ছি না, সেম প্রসেসে এইটা হয়ে যাচ্ছে 1 ইন্টু √100 মাইনাস √99, আর এটা √100 প্লাস √99 ইন্টু √100 মাইনাস √99। ঠিক আছে, প্রত্যেকটা দেখো অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, কর্ণ নিরসন করছি। এইটা কি হয়ে যাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এইটা হয়ে গেল √2 মাইনাস 1 প্লাস এটা √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা
এটা হচ্ছে √3 মাইনাস √2 প্লাস ডট 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 প্লাস এটা হয়ে যাচ্ছে √100 তার স্কোয়ার মাইনাস √99 তার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে √100 মাইনাস √99। এইটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 1 √2 স্কোয়ার 2 হয়, ঠিক আছে। আচ্ছা প্লাস √3 স্কোয়ার 3 হয়, 3 মাইনাস 2 এটা √3 মাইনাস √2 প্লাস ডট 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 প্লাস এটা √100 স্কোয়ার 100 মাইনাস √99 স্কোয়ার 99 √100 মাইনাস √99। আচ্ছা এইটা √2 মাইনাস 1/1 প্লাস 1 এটা √3 মাইনাস √2 প্লাস ডট 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 প্লাস এটা 1 একইভাবে √100 মাইনাস √99। তাহলে এইগুলো এবার লিখে দিলে এইটা মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 একইভাবে প্রত্যেকটা হতে থাকবে √100 মাইনাস √99। তাহলে প্রত্যেকটা পদ এই যেমন এইটা কাটছে, √3 সঙ্গে পরের পদটা কেটে যাবে, এইটা কেটে যাবে, অ্যান্সার হয়ে যাচ্ছে এই যে √100 মাইনাস 1, √100 মানে 10 মাইনাস 1 মানে 9 অ্যান্সার এসে যাচ্ছে, ঠিক আছে। মাঝের সমস্ত পদ কেটে যাবে, এই পদটা পড়ে থাকবে আর 1 পড়ে থাকবে, বাকি মাঝের সমস্ত পদ কেটে যাবে। এর আগের পদ হয়ে যাবে যেমন √99 মাইনাস √98, এর পরের পদ হবে √4 মাইনাস √3, ঠিক আছে। এইভাবে মাঝের পদ সমস্ত কাটতে থাকবে, ঠিক আছে। দেখো 4 হলো 5 অঙ্ক যাবো। আচ্ছা 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক এগুলো যে দিয়েছে এগুলো কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে একটু হাই স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে, বেশ বড়সড় অঙ্ক এবং অন্য রকমের। এগুলো আমরা এখন বাদ রাখছি, আশা করি এই ধরনের অঙ্ক তোমাদের প্রয়োজন হবে না, ঠিক আছে। 8 অঙ্ক থেকে আমরা 8 অঙ্কে যাচ্ছি সরাসরি, তোমাদের প্রয়োজন হলে আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করবো। 8 অঙ্ক cos থিটা মাইনাস √2 sin থিটা, cos থিটা মাইনাস √2 sin থিটা সমান √3 sin থিটা, √3 sin থিটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা থেকে প্রমাণ করতে বলেছে একটা, আমরা এটাকে বর্গ করে দিচ্ছি। cos থিটা মাইনাস √2 sin থিটা তার স্কোয়ার করে দিচ্ছি, আর এটা √3 sin থিটা তার স্কোয়ার করে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab 2√2 sin থিটা cos থিটা প্লাস এইটা স্কোয়ার করলে 2 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা 3। আচ্ছা দুটোই সাইন আছে, হ্যাঁ দুটোই সাইন আছে, 3 sin স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো এটাকে যদি ওদিকে নিয়ে যাই কি হয়ে যাচ্ছে, সাইন থিটা থাকবে আর √2 cos স্কয়ার থিটা থাকবে, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি ওদিকে নিয়ে যাওয়া হয় মনে করো, বা একটা সাইন, এই দুটো সাইন স্কয়ার থিটার মধ্যে একটা সাইন স্কয়ার থিটা রেখে দিচ্ছি, বা এখানে মনে করো ওদিকেই নিয়ে যাচ্ছি, ওদিকে নিয়ে গেলে 2√2 sin থিটা cos থিটা, বাঁ দিকের মানগুলো লিখি আগে, বা এখানে ধরো cos স্কয়ার থিটা বাঁ দিকে পড়ে আছে প্লাস 2 sin স্কয়ার থিটা বাঁ দিকে পড়ে আছে ইজ ইকুয়াল টু 3 sin স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা cos থিটা। তাহলে এটাকে আমরা কি হিসেবে সূত্র ফেলতে চাইছি, আমরা সূত্র ফেলতে চাইছি sin থিটা মাইনাস √2 cos থিটা। তাহলে এটা cos স্কয়ার থিটা থাকলো প্লাস 2 sin স্কয়ার থিটা থাকলো। আচ্ছা এখানে ফাঁকা রাখছি, কিছু যোগ বিয়োগ করতে হবে, এখানে শুধু sin স্কয়ার থিটা রাখছি, sin স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা cos থিটা, ঠিক আছে। আর প্লাস 2 cos স্কয়ার থিটা এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 2 cos স্কয়ার থিটা বাঁ দিকে নিয়েছি, ডান দিকে যোগ করছি মানে বাঁ দিকেও যোগ করতে হবে, প্লাস 2 cos স্কয়ার থিটা এদিকেও যোগ করলাম। এইখানে দেখো 3টে sin স্কয়ার থিটা ছিল, একটা নিয়েছি, তাহলে বাকি দুটো মান বাঁ দিকে নিয়ে চলে আসি, 2 sin স্কয়ার থিটা বাঁ দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এইটা কেটে যাচ্ছে, এটা 3টে sin স্কয়ার থিটা, একটা লিখেছি, তার মানে বাকি দুটো প্লাস 2 sin স্কয়ার থিটা দিকে আছে, সেইটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, মাইনাস 2 sin স্কয়ার থিটা হয়ে গেল। এইখানে এটা যোগ করেছি মানে বাঁ দিকে দুদিকেই যোগ হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে sin থিটা তার হোল স্কয়ার প্লাস 2 sin থিটা ইন্টু √2 cos থিটা
প্লাস এইটা √2 cos থিটা তার স্কোয়ার, এইটা এদিকে লিখে দিলাম এবার পুরোটা। আর এটা হচ্ছে 3 cos স্কোয়ার থিটা, 3 cos স্কোয়ার থিটাটা √3 cos থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে sin থিটা প্লাস √2 cos থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এইটা হয়ে যাচ্ছে √3 cos থিটা তার হোল স্কোয়ার, রুট তাড়িয়ে দিলে হয়ে যাচ্ছে sin থিটা প্লাস √2 cos থিটা ইজ ইকুয়াল টু √3 cos থিটা। দেখো sin থিটা প্লাস √2 cos থিটা ইজ ইকুয়াল টু √3 cos থিটা। ঠিক আছে, এটাই দেখাতে বলেছে, খুব ভালো করে প্রসেসটা দেখে রাখো। সহজ অঙ্ক কিন্তু একটু অন্য রকমের, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে নেই, এবং এই পেজটা বেশ কিছু অঙ্ক অন্য রকমের দেওয়া আছে। হ্যাঁ, প্রসেসটা দেখবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নয়টা sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফার মান নির্ণয় করতে বলেছে। sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। sin টু দি পাওয়ার 6 আলফা মানে কি? sin স্কয়ার আলফা তার কিউব, a কিউব। ঠিক আছে, এটা cos স্কয়ার আলফা তার কিউব, b কিউব, প্লাস 3 ab, a p এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, এর সঙ্গে কিছু গুণাকারে নেই মানে 1 আছে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটা ফর্মুলা কি? a প্লাস b হোল কিউবের ফর্মুলা a প্লাস b তার হোল কিউব, তার মানে এটা 1 তার কিউব, তার মানে 1। ঠিক আছে, তাহলে লিখে দেবে এর সরলতম মান 1। ঠিক আছে, অতএব sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর সরলতম মান 1। ঠিক আছে, সরলতম মান 1। আচ্ছা, 9 হলো 10 এ যাচ্ছে। দেখো যদি একটি ঘনকের এবং একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয় তবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, ঘনকের কিন্তু পার্শ্বতল, এটা আমরা সমগ্রতল বলেনি, ঘনকের আমরা পার্শ্বতলই বুঝবো। আচ্ছা, ধরি ঘনকের বাহু a একক, হ্যাঁ, আর গোলকের ব্যাসার্ধ r একক। ধরি ঘনকের বাহু সমান a একক এবং গোলকের ব্যাসার্ধ সমান r একক। এইখানে লেখা অনুযায়ী কিন্তু ঘনকেরও পার্শ্বতলই বোঝাচ্ছে। ঠিক আছে, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রে হচ্ছে 4a স্কয়ার, কিন্তু সমগ্রতল 6a স্কয়ার। গোলকের পার্শ্বতল, গোলকের ক্ষেত্রে পার্শ্বতল সমগ্রতল একই। ঠিক আছে, কিন্তু ঘনকের আলাদা। ঘনকের যেহেতু আমরা এখানে দুটোর পার্শ্বতলই বুঝছি, ঘনকের পার্শ্বতল হলে একমাত্র একরকম অ্যান্সার আসবে, সমগ্রতল হলে একরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, আগের একটা অঙ্ক করেছি আমরা সমগ্রতল ধরে করেছি, এটা পার্শ্বতল ধরে করে দিচ্ছি। দেখুন এখানে লেখা অনুযায়ী পার্শ্বতলই বোঝাচ্ছে। শর্তানুসারে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই r স্কয়ার। 4 কেটে দিলে a ইজ ইকুয়াল টু a স্কয়ার ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার। তাহলে a ইজ ইকুয়াল টু রুট পাই ইন্টু r, rটা বাইরে। অতএব ঠিক আছে, ঘনক ও গোলকের আয়তনের অনুপাত, ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। ঘনকের হচ্ছে বাহু কিউব ইজ টু 4/3 পাই r কিউব। আচ্ছা, এইটার জায়গায় আমরা এই যে রুট পাই আর তার হোল কিউব বসিয়ে দিচ্ছি, 4/3 পাই r কিউব। এখানে পাই রুট পাই ইন্টু r কিউব হয়ে যাচ্ছে, আর 4/3 পাই r কিউব হয়ে যাচ্ছে। আচ্ছা, পাই r কিউব আমরা তুলে দিচ্ছি, হয়ে যাচ্ছে রুট পাই ইজ টু 4/3। ঠিক আছে, পাই r কিউব তুলে দিলে রুট ওভার অফ পাই ইজ টু 4/3। ঠিক আছে, আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে
তিনটে রুট পাই গুণ হলে পাই রুট পাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার চলে আসছে 3√π/4। এখানে তোমাদের যে অ্যান্সারটা আছে দেখবে √π/6 অ্যান্সার আছে, ওটা কিন্তু যদি এটা সমগ্রতল ধরা হয়, সমগ্রতল ধরা হলে ওই অ্যান্সারটা আসবে। এখানে পার্শ্বতল ধরলে কিন্তু এইটাই অ্যান্সার আসছে, ঠিক আছে। আচ্ছা, এইটাই অ্যান্সার, ঘনকগুলোকে আয়তনের অনুপাত এইটা। নেক্সট দেখো, শঙ্কুর অঙ্ক আছে। শঙ্কু বলেছে 1 সেমি ব্যাসার্ধ ও 1 সেমি উচ্চতার একটি নীলের চোঙকে গলিয়ে, আচ্ছা, চোঙের ব্যাসার্ধ 1 সেমি এবং উচ্চতা 1 সেমি। চোঙের ব্যাসার্ধ সমান 1 সেমি এবং উচ্চতা সমান 1 সেমি। অতএব চোঙের আয়তন π1² এত ঘন সেমি, ঠিক আছে। তার মানে পাই হয়ে যাবে, এটা পাই ঘন সেমি। আচ্ছা, 1 × 1, এটা 1 এর সঙ্গে পাই গুণ করলে পাই হবে। আচ্ছা, গলিয়ে 1 মিলিমিটার ব্যাসার্ধ 1 সেমি উচ্চতার কিছু শঙ্কু তৈরি করা হবে নিরেট। আচ্ছা, যেহেতু এই যে নিরেট, এইটা থেকে এইটা ওইগুলো তৈরি করা হচ্ছে, তাহলে এই আয়তনটা ওই শঙ্কুগুলোর আয়তনের সঙ্গে সমান হবে। আচ্ছা আচ্ছা, শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ সমান 1 মিলিমিটার সমান 1/100 ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। আচ্ছা, মিটার ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি, 1/10 সেমি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা, এক সেমি। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর, আর মানে হচ্ছে এইটা 1/10, 1/3 পাই r² ইন্টু এইটা এত ঘন সেমি। তাহলে ধরি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে। ধরি এক্সটি কি বলেছে, কটি শঙ্কু তৈরি করা যাবে, তাই তো, শঙ্কুর সংখ্যা। ধরি এক্সটি শঙ্কু হবে, ঠিক আছে। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে, তাহলে একটি শঙ্কুর আয়তন যদি এইটা হয়, তাহলে এক্সটি শঙ্কুর আয়তন এক্স দিয়ে গুণ, তাহলে এক্স ইন্টু 1/3 পাই ইন্টু 1/100, এইটা স্কোয়ারটা আমরা ভেঙে নিয়েছি, = পাই, ঠিক আছে। বা এক্স = কত হয়ে যাচ্ছে, এক্স = হচ্ছে পাই ইন্টু এইদিকে 3টা এসে উপরে হয়ে যাবে, পাইটা এসে 1/পাই হয়ে যাবে, 100টা 1/, আছে। তাহলে উল্টো দিকে যেটা ভাগ আকারে আছে সেটা অপোজিটে গিয়ে গুণ আকারে হয়ে যাবে, যেটা গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে, পাই কেটে গেল। বা x = 3 × 100 300, ঠিক আছে। অতএব 300টি শঙ্কু পাবো, ঠিক আছে। দেখো হলো। নেক্সট দেখো, লাস্ট এই পেজের 4 দাগে 12টা, ঠিক আছে। নিচের তথ্যের সংখ্যাগুলোর মান 25 হলে x এর মান নির্ণয় করতে বলেছে। সংখ্যাগুলোর মান 25, ঠিক আছে। আচ্ছা, মানে সবচেয়ে বেশি বার আছে, আমরা এগুলো লিখছি, দেখো তথ্যগুলো 15, 20, 25, 18। আচ্ছা, 15, 20, 25, 18, 15, 20, 25, 18, 14, 15, 25, 15, 14, 15, 25, 15, ঠিক আছে। 15, 20, 25, 18, 14, 15, 25, 15, 18, 16, 20, 25, 18, 16, 20, 25, আর কি আছে, আর আছে 20x 18, 20x 18, ঠিক আছে। এই তথ্যের সংখ্যাগুলোর মান 25 বলে দিয়েছে, তাই তো। তথ্যের সংখ্যাগুলোর মান 25, তাহলে সাজালে পাবো, ঊর্ধ্বক্রমে সাজালে পাচ্ছি, ঊর্ধ্বক্রমে সাজালে পাই সবচেয়ে ছোট কি আছে, দেখো কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। 15টা হলে 14 সবচেয়ে ছোট, ঠিক আছে। 15 কবার আছে, একবার, দুবার, তিনবার, 15 আছে, দুবার,
3 বার। 16 কবার আছে? একবার। 17 নেই। 18 আছে একবার, 2 বার, 3 বার। 18, 18, 18। 19 নেই। 20 আছে একবার, 2 বার, 3 বার। 20, 20, 20। ঠিক আছে। আচ্ছা, এখানে লেখো এক্স বাদে, এক্স বাদে ঊর্ধ্বক্রমে সাজালে পাই। ঠিক আছে, তার মানে 14টা হবে। আচ্ছা, 20 হয়ে গেছে। 20-র পর কি সংখ্যা আছে? শুধুমাত্র 25। 25 আছে একবার, 2 বার, 3 বার। 25, 25, 25। ওখানে ছিল 14টা, এই 15টা, এখানে তাহলে 14টা থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, দেখো 14টা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা 15 3 বার, 18 3 বার, 20 3 বার, 25 3 বার। ঠিক আছে, তাহলে যেহেতু যেহেতু সংখ্যাগুরু মান 25, সংখ্যাগুরু মান 25, তাই এক্স এর মান যা হবে, এক্স এর মান যা হবে সেটাই সংখ্যাগুরু মান, সেটাই সংখ্যাগুরু মান। অতএব এক্স এর মান 25। ঠিক আছে, এক্স সমান 25 হয়ে যাচ্ছে। তবে এক্সট্রা 4 বার হবে, তবে এক্সট্রা 4 বার হবে, তাহলে এক্সট্রা সংখ্যা এক্সট্রা 25 হয়ে যাচ্ছে। মানে এক্সট্রা 25 হয়ে গেলে 25টা 4 বার হবে, এক্সট্রা 25 হয়ে গেলে 25 4 বার হবে, তবে 25 সংখ্যাগুরু মান হবে। বাকি সব 3 বার করে, এটা 3 বার, মানে হায়েস্ট যেগুলো আছে এটা 3 বার, এটা 3 বার, 15 3 বার, 18 3 বার, 20 3 বার। ঠিক আছে, দেখো 429 পেজে আমাদের যে কোশ্চেন সেট ছিল তার আমরা 36 নম্বর শর্ট কোশ্চেন, যেগুলো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ সলভ করলাম। তো প্রত্যেকটা পেজের আমরা 36 নম্বর করে প্রথমত সলভ করছি, তারপর যতগুলো কোশ্চেন সেট আছে তোমাদের পর্ষদের টেস্ট পেপারে সমস্ত সলভ করে দিয়ে প্রত্যেকটা পেজের 36 নম্বর করে সলভ করে আমরা বড় কোশ্চেনের সলিউশন শুরু করবো। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও কোন পেজগুলোর কত দাগের বড় কোশ্চেনগুলো লাগবে, সেগুলো আমাদের জানাতে থাকো। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।